এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অতি দক্ষিণপন্থী কিছু মিডিয়া আউটলেট যেমন ফক্স টিভি, মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই কনজারভেটিভ, তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে এবং ইসরায়েলকে সমর্থন করে। সেই ফক্স টিভির একটা রিপোর্টে দেখলাম তেল আবিব জ্বলছে। ফক্স টিভি ক্যামেরাম্যান এবং সাংবাদিকেরা যখন ওই খবরগুলো সংগ্রহ করছেন, ক্যামেরা অন করে রাখছেন, তখন ইসরায়েলের পুলিশ বা সেনাবাহিনীর লোকজন তাদেরকে সরিয়ে দিচ্ছে। তো তারা এটাই ভিডিও ফুটেজ দেখাতে চাচ্ছে না। এবং আরেকটা খবরে দেখলাম যে যারা এই যুদ্ধে নিহত হয়েছে ইসরায়েলের, তাদের সংখ্যা খুবই কমিয়ে বলা হচ্ছে, এখনো 24 জন ইসরায়েলি মারা গেছে এবং ইরানের প্রায় 1000 খানিক। এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ ইরান যে হারে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করছে, ইসরায়েল কোণঠাসা হয়ে পড়েছে, যেটা আমরা কেউই কল্পনা করি নাই যে বিমান বাহিনী ছাড়া ইসরায়েল এর বিরুদ্ধে ইরান এত তোড়জোড় দিয়ে যুদ্ধ করতে পারবে। এখন ডোনাল্ড ট্রাম্প 17 তারিখে, এ মাসের 17 তারিখে G7 এর সামিট, যেটা আলবার্টা কানাডাতে হচ্ছিল, সেখান থেকে উনি হুট করে ফেরত চলে যান আমেরিকায় এবং ইসরায়েলকে তো সমর্থন করছেনই তিনি আবার নতুন করে বললেন যে ইসরায়েল এখন আক্রান্ত, ইসরায়েল তার সার্বভৌমত্ব ও তাদের যে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করছে। মানে ইরান হচ্ছে খারাপ। এবং ডোনাল্ড ট্রাম্প, যেটা শোনা গেল যে তুলসি গ্যাবার্ড সহ তাদের যে সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন ট্রাম্পের, তারা যখন বলছেন যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নাই, তখন ট্রাম্প তাদেরকে বলছেন যে তোমরা ভুল বলছো, যে ইরানের কাছে আর পারমাণবিক অস্ত্র আছে আর তোমরা বলছো নেই। যেখানে একটা খবর দেখলাম আমরা যে তুলসি গ্যাবার্ডকেও হয়তো তিনি তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবেন, যিনি আমেরিকার সিকিউরিটি অ্যাডভাইজার। তার মানে ট্রাম্পের কথা যেটা প্রমাণিত হচ্ছে, মানে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা যেটা বলছে যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। নেতানিয়াহু বলছে ইরানের কাছে 9 থেকে 15টা অস্ত্র রয়েছে। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র আছে এমন প্রমাণ কেউ দিতে পারে নাই। এটা অনেকটা সেই সাদ্দাম হোসেনের ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশনের মতো একটা কনস্পিরেসি থিওরি। মানে তাকে ধরার জন্য বলা হলো যে এর কাছে আমাদের যে তথ্য, তাতে বোঝা যাচ্ছে সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র আছে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার বললেন 45 মিনিটের ভেতরেই সাদ্দাম হোসেনের মিসাইল লন্ডন ধ্বংস করে দিতে পারে। পরে দেখা গেল কিছুই নেই। তারা একটু দুঃখিত, সরি বললো মাত্র, যে আমাদের ইনফরমেশন ভুল ছিল। কিন্তু এর ফলে যে ইরানের 10 লক্ষের মতো মানুষ তারা মেরে ফেললো, তাতে পৃথিবীব্যাপী কিছুই ঘটলো না। তো আমি আজকে যা বলতে চাচ্ছি, যেটা এই পর্যন্ত কেউ বলার সাহস দেখান নেবে বলেননি, আমি যেটা বলছি, ইসরায়েল যদি ইরানে এক বা একাধিক পারমাণবিক বোমা বা অস্ত্র ব্যবহার করে, তাহলে কি হবে? অনেকে আটকে উঠবেন, হ্যাঁ, ইসরায়েল এত বড় কাজ করবে, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। দেখেন, আমার যে থিওরি, তত্ত্ব, সেটা হচ্ছে এই যে গাজা নিয়ে যে যুদ্ধ করছে ইসরায়েল 2023 সালের 7ই অক্টোবর থেকে অদ্যাবধি 55,000 গাজার ফিলিস্তিনিদের ইসরায়েল হত্যা করেছে। 55,000, ছোট্ট 20 লক্ষের পপুলেশনের 55,000 হত্যা করেছে এবং 1 লক্ষের বেশি লোককে পঙ্গু করেছে এবং পুরো গাজা ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে কিছুই হয়নি, কিন্তু যত রকম আনন্দ, উৎসব, ফুর্তি সব চলছে। মুসলিম বিশ্বে, বাংলাদেশে, পাকিস্তানে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, সৌদি আরবে, যে কোনো মুসলিম মেজরিটি দেশ দেখেন, তাদের ঈদ, কোরবানি, রোজা, কোনো অনুষ্ঠানে মানে খাওয়া দাওয়া, কাপড় চুপড়, তাদের লাক্সারি, তাদের যে কোনো কিছুরই কমতি হয়নি। সুতরাং ইসরায়েল যদি ইরানে
একাধিক বোমা নিক্ষেপ করে মানে তেহরান, ইস্পাহান, হোম, তাবরিজ এবং আরো বড় বড় শহরগুলো যেখানে নিউক্লিয়ার মানে গবেষণাগার রয়েছে, যেখানে তারা বিজলি বাতিয়ে যে নিউক্লিয়ার অ্যাটমিক এনার্জি সেন্টার রয়েছে সেগুলো, এবং যেখানে তাদের অস্ত্র শস্ত্র আছে, যেখানে তাদের সরকারি অফিস, তাদের পার্লামেন্ট, খামেনির অফিস, পুরা ইরানের সরকারের অফিস আদালত, ওদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর হেডকোয়ার্টার, এয়ারপোর্ট সবগুলো যদি আণবিক বোমা দিয়ে নষ্ট করে দেয়, তেহরানের উপর যদি একটা বা দুইটা বড় পারমাণবিক বোমা ছোড়া যায় তো সমস্ত তেহরান হয়ে যাবে একটা গাজদার চেয়ে খারাপ অবস্থায় চলে যাবে। মানে ধরেন 4-5টা সামরিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পুরা ইরানকে ধ্বংস করে দিতে পারবে। 20, 25, 30 লাখ 50 লাখ লোক যদি ইসরায়েল হত্যা করে কি হবে? 55,000 হত্যা করাতে কি হয়েছে? রাস্তাঘাটে লোকজন নেমে একটু হইচই করেছে। বেশিরভাগ হইচই করেছে পশ্চিম জগতে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, জাপান, সাউথ কোরিয়া, এই সমস্ত দেশে রাস্তায় লোকজন বেশি নেমেছে, প্রতিবাদ বেশি হয়েছে। সৌদি আরবে তো হয় নাই, মুসলিম মেজরিটি দেশগুলোতে, পাকিস্তান, বাংলাদেশ বহু পরে বাংলাদেশে কিছু ছেলে পেলে রাস্তায় নেমেছিল গাজার হত্যাকাণ্ডের বিরুদ্ধে। ওইটুকি ওইখানেই শেষ। গাজাতে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, গাজা যারা ইতিম বাচ্চা আছে তাদেরকে অ্যাডপ্ট করা, সেটা বাংলাদেশও করেনি, পাকিস্তানও করেনি। তারা 20 লাখ, 14 লাখ, 15 লাখ টাকায় গরু কোরবানি কিনে করে তারা একের সঙ্গে একজন প্রতিযোগিতা করেছে মাত্র ধর্মের নামে সেখানে লক্ষ লক্ষ টাকা কোরবানি দেওয়া হয়েছে, গাজার জন্য কিছু করেনি। তো ইসরায়েল যদি ইরানের তেহরান এবং পুরো ইরান যদি একেবারে ভূমিসাৎ করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়, যে 500 বছরও সেখানে আর কোনো মানব বসতি গড়ে উঠতে পারবে না। ইরানের আশেপাশেও হয়তো উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং পাকিস্তানের কিছু অংশ, আফগানিস্তানের কিছু অংশ কয়েক শত বছরের জন্য মনুষ্য বাস করার মতো উপযোগী যদি না থাকে, আর কি আসে যায়? মার্কিন যুক্তরাষ্ট্র বলবে ইসরায়েল তো তার আত্মরক্ষার্থে যুদ্ধ করেছে। লক্ষ্য করে দেখুন, আমি কেন বলছি ইসরায়েল ইরান আক্রমণ করতে পারে। ট্রাম্প 17 তারিখে G7 এর সামিট থেকে বেরিয়ে গিয়ে বলছে আমি ইসরায়েলের সমর্থন করি এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করব। প্রথমে বলল আমি কবে আক্রমণ করব সেটা কেউ জানে না, nobody knows when we will invade Iran। একটা ভেগ কথা বলে দিল, বলল যে আমরা আলী খামেনিকে ইচ্ছা করলে এখনই হত্যা করতে পারি, তবে আমরা এখন করব না, পরে করব। এটা শামীম ওসমানদের টাইপ গুন্ডামির কথাবার্তা। তোরে দেখালো মুখ একটা বাপ দাদা সহ গোষ্ঠী একেবারে নিপাত করে দিমু, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে একটা দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্প এরপরে কি বলল যে আমরা 2 সপ্তাহ পরে জানাবো কবে আমরা ইরান আক্রমণ করব। কিন্তু ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরান আক্রমণ করতে যায় সেখানে তো আরো বিমান, আরো যুদ্ধ জাহাজ, আরো সেনাবাহিনী, ট্যাঙ্ক, মানে আর্টিলারি, এগুলো আরো বেশি বেশি অস্ত্র আসবে। কিন্তু এখন আমরা কি দেখছি, দুবাই এবং কাতার, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। সৌদি আরবে আছে বহু একাধিক ঘাঁটিগুলো থেকে কি করছে, ভূমধ্য সাগরের অঞ্চল থেকে এবং আরব বিশ্ব থেকে তারা জাহাজগুলো সরিয়ে দিচ্ছে, সৈন্য সরিয়ে দিচ্ছে, অস্ত্র শস্ত্র দিয়ে যাচ্ছে, যুদ্ধ বিমানগুলোও সরিয়ে নিচ্ছে। আপনারা কি বলেন, যদি আপনারা জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করেন? ট্রাম্প বলছে 2 সপ্তাহ পরে আমরা জানাবো, কিন্তু ইতিমধ্যে সমস্ত অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, যুদ্ধ জাহাজ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছেন আমেরিকাতে। তাহলে কি হবে?
যুদ্ধ করতে হলে এর সঙ্গে আরো নতুন অস্ত্র শস্ত্র, আরো সেনাবাহিনী মোতায়েন করার কথা, নেটোকে বলার কথা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এদেরকে, ইটালি, এদেরকে বলার কথা, তোমরা সৈন্য দাও, 10,000 20,000 করে সৈন্য দাও, আরো বিমান নিয়োজিত করো, আরো আর্টিলারি নিয়োজিত করো, যেটা তারা গালফ ওয়ারের সময় করেছিল 1991 সালে এবং 2003 সালে। তারা আরো সৈন্য সামন্ত এনে কয়েক মাস ব্যাপী ওখানে প্রস্তুতি গ্রহণ করে তারপরে ইরাক আক্রমণ করল 1991 সালে একবার, আর 2030 সালের মার্চ মাসে আরেকবার। এবার আমরা দেখছি আমেরিকা সেরকম করে ব্যবস্থা না করে উল্টা তার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অস্ত্র শস্ত্র সরিয়ে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। তার মানে ট্রাম্প যুদ্ধ করবে না, যেটা আমরা ফরেন অ্যাফেয়ার্স জার্নালে এবং বিভিন্ন জায়গায় অ্যানালিস্টরা লিখছেন যে ট্রাম্প যুদ্ধবাজ নন, ট্রাম্প কোন যুদ্ধ বিগ্রহে জয়েন করবে না। কিন্তু ট্রাম্প প্রচন্ড রকম ভাবে ইসরায়েল পন্থী এবং মুসলমানদের এবং প্যালেস্টিনিয়ানদের প্রচন্ড রকম ঘৃণা করে। এক ধরনের রেসিজম আছে তার ভেতরে, এতে কোনো সন্দেহ নেই। তারা এই যে গাজার ব্যাপারে ট্রাম্প নির্বিকার, দায়ী করছে হামাস বা হিজবুল্লাহকে, তারা মুসলমানদের দায়ী করছে এবং কোনোভাবে ইসরায়েল দোষী নয়, ইসরায়েল তার আত্মরক্ষার্থে এখানে যুদ্ধ করছে। গাজার ব্যাপারে কি বললো, আমরা গাজার থেকে সমস্ত প্যালেস্টিনিয়ানদের মিশরে নিয়ে যাব। প্রেসিডেন্ট সিসি কে বলবো তুমি এই কয়েক লক্ষ বা কয়েক মিলিয়ন প্যালেস্টিনিয়ান তোমরা নিয়ে যাও, আমরা গাজাকে সুন্দর রিয়েল এস্টেট বানাবো, ওখানে বাড়িঘর হবে, রিসর্ট হবে ভূমধ্য সাগরের তীরে, এবং ট্রাম্পের জামাই সে কন্ট্রাক্টর নিচ্ছে, ওখানে রিসর্ট বানাবে। ওগুলো তারা বিক্রি করেছে, কিছু বিক্রিও বোধহয় হয়েছে। কারা কারা গাজায় জমি কিনতে চায়, কার জমি কে বিক্রি করে আর কে কেনে। যেভাবে ইসরায়েলের প্রতিষ্ঠা হয়েছিল একইভাবে তারা গাজাতে একটা ইহুদি বসতি এবং সেখানে টুরিস্ট রিসোর্ট বানাবে বলছে, ফলে বলছে গাজার অনেক উন্নতি হবে। এখন সেই চিন্তা ভাবনাই, সেই বয়ানটাই আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করছে না। ইসরায়েল যদি আণবিক বোমা নিক্ষেপ করে, কেন করবে? কারণ বিভিন্ন রিপোর্ট আমরা যা দেখছি, তাদের অ্যান্টি মিসাইল সিস্টেম, প্যাট্রিয়ট সিস্টেম এবং ওই যে আয়রন ডোম, এগুলো আর সামাল দিতে পারছে না। ইরানের যে হারে ইসরায়েলে মিসাইল ছুটছে, ত্রাহি মধুসূদন, নেতানিয়াহু ট্রাম্পকে বলছে তুমি আমাদের সাহায্য করো, আরো লোকজন বলছে তোমরা আসো ইসরায়েলকে রক্ষা করো। ট্রাম্প কর্ণপাত করছে না। এটা একটা পাতানো খেলা। ট্রাম্প বলে দিয়েছে তোমরা বারবার আমাকে আসতে বলবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমি যাব না, তোমরা করবে, এবং তোমরা দরকার হলে আণবিক বোমা, পারমাণবিক বোমা ব্যবহার করবে, কোনো চিন্তা নাই। এই গাজায় দেখলে না 55,000 মানুষ মেরে ফেলেছো। গাজার 2 মিলিয়ন 20 লক্ষ লোক আছে। গাজার 20 লক্ষ লোককেও যদি ইসরায়েল একটা একটা করে কচু কাটা করে হরে, কি হবে? ঢাকা, ইসলামাবাদ, জাকার্তা, কুয়ালালামপুর, রিয়াদ অথবা যে কোনো দেশ, মুসলিম মেজরিটি দেশ, আঙ্কারা, টার্কির কোনো জায়গায় কোনো কাজকর্ম, কোনো আনন্দ ফুর্তি, কোনো বিলাসে কোনো কমতি হবে না, কিচ্ছু হবে না, যার যার মতো চলবে। মাত্র 20 লক্ষ প্যালেস্টিনিয়ান মারা গেছে, তা আমার কি? আমার তো কেউ মরে নেই। আপনি ওয়াজ দেখবেন এক এক পীর সাহেব বক্তৃতা দিচ্ছে, এই করেঙ্গা, তেং কারেঙ্গা, হাং কারেঙ্গা, ত্যাং কারেঙ্গা, কিচ্ছু করবে না। এবং তারা আবার বিতর্ক শুরু করেছে, শিয়ারা কি মুসলমান? এবং শিয়া সুন্নি বিভেদ নিয়ে সেদিন এক উজবুক মৌলবি সাহেবকে কথা বলতে দেখলাম যে শিয়ারা তো মুসলমান না। এই হচ্ছে বয়ান। এবং ডোনাল্ড ট্রাম্প জানে কিচ্ছু হবে না। ইসরায়েল চাইলে, নেতানিয়াহু ইরান আক্রমণ করলে, আমেরিকা যে বয়ান সৃষ্টি করেছে সেই বয়ান অনুযায়ী ইসরায়েল তার অস্তিত্বের জন্য রক্ষা করছে। আত্মরক্ষার জন্য কি করবে? ইরানের যে মিসাইল আসছে সেগুলো প্রতিহত করতে পারছে না,
বাধ্য হয়েই তাকে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে হয়েছে। বাস, ইরান শেষ করে দেবে, সবাই ভুলে যাবে। এবং ইসরায়েলের কাছে বাংকার বাস্টার বিমান নেই। এই যে ইরানের যে নিউক্লিয়ার সাইট যেটা রয়েছে, তাও সবাই বলছে এটা নিউক্লিয়ার এনার্জির জন্য বানানো হয়েছে 3000 ফিট নিচে। তো বাংকার বাস্টার বিমান দিয়েও এটা হয়তো ভাঙা যাবে না। আর ইসরায়েলের কাছে সে অস্ত্রও নেই, সে বোমা নেই। তাহলে উপায়, ইসরায়েল কিভাবে আত্মরক্ষা করবে? মার্কিন B-2 বিমানও আসছে না, ওই বোমাও আসছে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাচ্ছে না, যুদ্ধ করছে না। ইসরায়েল এখন দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছি। পশ্চিম বিশ্ব, লন্ডন বলেন, প্যারিস বলেন, বার্লিন বলেন, আর রোম বলেন, অস্ট্রেলিয়ার ক্যানবেরা বলেন, বা কানাডার অটোয়া বলেন, যত রাজধানী শহর আছে, ওয়াশিংটন বলেন, সব জায়গায় বলবে তাই তো, কি করা যাবে? ঠিক আছে, ঠিক আছে, আমরা পুনর্নির্মাণ করব। এই রেডিয়েশন যেন আরো মানুষকে হত্যা না করে। এই ডাক্তারও যেতে পারবে না, নার্স যেতে পারবে না, কারণ রেডিয়েশন, ওখানে কেউই যেতে পারবে না। ওই ক্যান্সারে এবং ওই রেডিয়েশনের ফলে বোমা মারার পরে 7 দিন, 15 দিন, 6 মাস, 1 বছর পরেও, 2 বছর পরেও সেখানে মানুষ মারা যাবে। 4, 5টা, 6টা, 10টায় অস্ত্র যদি ব্যবহৃত হয়, এবং এগুলো হিরোশিমা নাগাসাকির চেয়ে অনেক বড় ধরনের বোমা হবে। শুধু ইরান কেন, পাকিস্তানের পশ্চিমাংশ হয়তো, বেলুচিস্তানে হয়তো এর প্রভাব পড়বে। মানে বহু লক্ষ লোক সেই দিনে মারা যাবে, আর 6 মাস, 1 বছর, 5 বছরের ভিতরে আরো কয়েক লক্ষ লোক মারা যাবে, এবং ইরানে আর কোনো বসতি স্থাপন করা যাবে না। একটা সভ্যতার মৃত্যু ঘটবে। এটা করতে পারে, এবং এটা করলে মুসলিম বিশ্ব নির্বিকার থাকবে, এবং পশ্চিম জগতে রাস্তায় কিছু লোকজন নেমে হইচই করবে। হ্যাঁ, এর বেশি কিছু নয়। কিন্তু চিন্তা করে দেখেন, আমি যেটা বলছি, আপনারা আমাকে ধরার আগে, যে ডক্টর হাশমি খালি আজগুবি কথা বলেন, আমাকে ধরার আগে বলেন যে অস্ত্র তৈরি করা হয় ব্যবহার করার জন্য। কোল্ড ওয়ারের সময় আমরা সেটা জানতাম। কোল্ড ওয়ারে কি হতো, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হলে দুটোই ধ্বংসপ্রাপ্ত হতো। মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, যেটাকে বলে MAD, MAD, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। তুমিও শেষ, আমিও শেষ। এই জন্য কিন্তু কোল্ড ওয়ারের সময় রাশিয়া, আমেরিকা নিউক্লিয়ার বোমা ব্যবহার করেনি। তবে একটা ইউরোপিয়ান জাতি মুসলমান ইরানিয়ানদের হত্যা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জার্মানিতে না, সাদা চামড়ার দেশে আণবিক বোমা তারা নিক্ষেপ করেনি। তারা এশিয়ান জাপানিজদের হত্যা করে দেখলো নিউক্লিয়ার বোমের ক্যাপাসিটি কি। একটা টেস্ট কেস গিনিপিগ হিসাবে জাপানিদের হত্যা করলো হিরোশিমা নাগাসাকিতে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, গ্রেটার ইসরায়েল বানানোর জন্য সমস্ত পৃথিবীর ব্যবসা বাণিজ্য সবকিছু চীনের হাত থেকে নিয়ে যাবে, এবং চীনের সঙ্গে ইরানের যে সম্পর্ক, চাহবাহার বন্দর থেকে রাস্তা বানিয়ে, ব্রিজ বানিয়ে তারা চীনে নিয়ে যাবে, মানে সমুদ্রের সঙ্গে সংযোগ। তাতে আফগানিস্তান থেকে শুরু করে কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এ সবগুলো অঞ্চল মানে সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগ হয়ে যাবে ইরানের মাধ্যমে। সেটা হলে আবার চীনের প্রভাব আরো বেড়ে যাবে। এই জন্যই মোক্ষম সময় ইরানটাকে ধ্বংস করে দাও। উর্দুতে একটা কথা আছে, না রেহেগা বাঁশ না বেজেগি বাঁশুরি। বাঁশি বাজাবেন, আমি বাঁশ গাছটাই কেটে ফেলে দিব, বাঁশও থাকবে না আর বাঁশুরিও বাজবে না। তো ইরানকেই যদি শেষ করে দিই, তা ইরানের মাধ্যমে চীন আরো শক্তি যোগাবে, এটা হবে কি করে? হবে না। সেটাই পরিকল্পনাটা মার্কিন যুক্তরাষ্ট্র করছে। জাতিসংঘ কি করবে? জাতিসংঘে একাধিক নিন্দা প্রস্তাব উঠবে, বক্তৃতা দিয়ে সবাই ফাটিয়ে দেবে মঞ্চ। তারপর সব শেষ হয়ে যাবে। ইরান ও ইসলামী সরকার ধ্বংসপ্রাপ্ত হবে। আবার এই যে রেজা শাহের ছেলে যে বলছে এটাই ইরানকে আক্রমণ করার মোক্ষম সময়, সে করে ও আবার ওই রেজা শাহ জুনিয়র সে চলে আসবে ইরানের সম্রাট হয়ে, রাজা হয়ে।
এগুলো আমি কতগুলো আপনাদেরকে সিনারিও বলছি, তবে আমি যদি ভুল প্রমাণিত হই সবচেয়ে বেশি খুশি হব। পৃথিবীর বড় বড় আন্তর্জাতিক সম্পর্কের যে জার্নাল গুলো আছে, তারপর নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, গার্ডিয়ান, নিউজউইক, টাইম, এখানে যে সমস্ত কথা লেখা হয় ওগুলো অনেকগুলোই পরে ভুল প্রমাণিত হয়। এই যে ফ্রান্সিস ফুকুয়ামা, বিখ্যাত জাপানি আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নাম করা প্রফেসর ফ্রান্সিস ফুকুয়ামা, ফুকুয়ামা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 1991 সালে একটা বই লিখলেন, দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান। ইতিহাস শেষ হয়ে গেছে, কেননা এখন সমস্ত পৃথিবীতে আর অন্য কোনো পাওয়ার নেই, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। এটা এখন ইউনিপোলার ওয়ার্ল্ডে আর কোনো দ্বিতীয় পরাশক্তি নেই, মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র, এবং পৃথিবীতে সর্বত্রই লিবারাল ডেমোক্রেসি চলে আসবে। ফ্রান্সিস ফুকুয়ামা অত বড় রাষ্ট্রবিজ্ঞানী, উনি বললেন, তিনি ভুল প্রমাণিত হলেন। উনি এর পরে একটা বই লিখলেন, ট্রাস্ট, বহু লোকে পড়লো। তিনি খুবই প্রলিফিক রাইটার, তবে একটা ভুল তথ্য দিয়ে বই লিখেছেন বলে ফ্রান্সিস ফুকুয়ামার মান ইজ্জত নষ্ট হয়নি। তিনি ভেবেছিলেন, বলেছিলেন। আমি তো আর ফ্রান্সিস ফুকুয়ামার সমানও নই। আমি বলছি, আমি মিথ্যা প্রমাণিত হলে আমি খুশি হব, লজ্জা বা এম্বারাসমেন্টের কিছু নাই। তবে আমি যা বলছি আপনারা একটু চিন্তা করে দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যুদ্ধে যাবে, ইরানের বিরুদ্ধে যাচ্ছে না, সৈন্য অস্ত্র শস্ত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েল কোণঠাসা হচ্ছে, এবং বিভিন্ন তথ্য মারফতে, ভিডিওতে, টিভিতে দেখছি ইসরায়েলিরা বলছে, ইরান ফরগিভ আস, আমাদের মাফ করে দাও, আমরা ভুল করেছি। এবং যে হারে তেল আবিব এবং হাইফা পুড়ছে, ইরানের কোন ইসরায়েলের কোন বিল্ডিং তো দাঁড়িয়ে থাকবে না কিছুদিন পরে। শেল্টারে লোকজন যাচ্ছে, আরো 1000 শেল্টার বানাবে, কিন্তু এর ফলে তারা তো নিষ্কৃতি পাচ্ছে না। তখন তারা বলবে আমরা ডেসপারেট। তখন পৃথিবীর পশ্চিমা জগৎ বলবে, তাই তো, আহা বেচারা ইসরায়েল কোথায় যাবে, তাদের বিরুদ্ধে এই যে ইসলামিক মুসলমান দেশ ইরান আক্রমণ করলো, ইসরায়েল ভালোই করেছে, দাঁত ভাঙা জবাব দিয়েছে, তাদেরকে নিউক্লিয়ার বোমা মেরে ঠান্ডা করে দিয়েছে, সবগুলো শহর ধ্বংস করে দিয়েছে। সুতরাং এখন কি আর হবে? যেটা প্রমাণিত হবে যে ট্রাম্প যুদ্ধে গেলেন না, যেটা স্কলাররা বলছেন যে ট্রাম্প যুদ্ধবাজ নয়, তবে তিনি ইসরায়েলকে দিয়ে যুদ্ধ করিয়ে ইরান ধ্বংস করে দিলেন। এটা হবেই এমন কথা নয়, তবে হয়ে যাওয়ার সম্ভাবনা 16 আনা, অনেক অনেক বেশি সম্ভাবনা। যারা অ্যানালিস্ট, সিকিউরিটি নিয়ে কথা বলেন, কাজ করেন, আপনারা চিন্তা করে দেখবেন। তবে ট্রাম্প যুদ্ধে গেলেন না, তবে ইসরায়েলকে যুদ্ধ করতে দিলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দিলেন। এখন এটা কি এখন দুঃসময়? মুসলিম জগতের জন্য দুঃসময়। তারা দ্বিধা বিভক্ত। সৌদি আরব কিছু বলছে না, তুরস্ক লিপ সার্ভিস দিচ্ছে, তুরস্কের সঙ্গে ইসরায়েলের মানে কূটনৈতিক সম্পর্কও আছে। সুতরাং দুর্দিনে কেউ কারো সাহায্যে এগিয়ে আসছে না। ইসলামী উম্মা ওই কনসেপ্টটাই মরে গেছে। উম্মা বলে কিছু থাকলে তো সৌদি আরব, মিশর, এগুলো বহু আগে যুদ্ধ করতো ইসরায়েলের বিরুদ্ধে, গাজায় হামলা শুরু করার পরে। গাজায় 55,000 প্যালেস্টিনিয়ান মেরেছে, কিছু হয় নাই। ইরানে যদি তারা 50 লক্ষ লোক হত্যা করে, কিছুই হবে না। এটা লিখে রাখেন, যদি ইসরায়েল পারমাণবিক বোমা নিক্ষেপ করে ইরানের 50 লক্ষ লোক মেরে ফেলে, কিছুই হবে না। এটা এমন একটা সময়। এখন কি করণীয়? বাংলাদেশ সরকার তো এখন কোনো একটা এই ইরানের বিরুদ্ধে যে আক্রমণগুলো করছে, ইসরায়েল যে আক্রমণ করলো, তুমুল কোন প্রতিবাদ ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা শুনি নাই। কিছু লোকজন রাস্তায় নেমেছে, এটা মৃদু একটা গুঞ্জন শোনা গেছে মাত্র, এমন কিছু না। সুতরাং
মুসলিম প্রধান দেশে কিছুই হবে না, এবং পাশ্চাত্য জগতে আইন কানুন বানানো হবে, জাতিসংঘের নতুন চার্টার আসবে। এরপরে কেউ যদি আণবিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে সেই দেশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, স্যাংশন দেব, এবং এই সমস্ত জাতিরই সমস্ত দেশেরই নিউক্লিয়ার অস্ত্র বাজেয়াপ্ত করা হোক। ওই পর্যন্তই। মানে আপনি ডাবল স্ট্যান্ডার্ড দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এদের সবার কাছে পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েলেরও আছে, কিন্তু আমরা ভালো মানুষ, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে, ইরানের কাছে থাকতে পারবে না। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা দিয়েই পৃথিবী চলছে। পৃথিবীতে কোনো আইন কানুন নেই, গণতন্ত্র বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই। পৃথিবীতে সবচেয়ে যুদ্ধবাজ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 3টা মানুষ পৃথিবীকে নাড়িয়ে ফেলছে, একজন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আরেকজন এই বিশেষ দেশের প্রধানমন্ত্রী, আরেকজন ভারতের নরেন্দ্র মোদী। এই 3টা দেশ, 3টা নেতার অধীনে রয়েছে সারা পৃথিবীর মানুষ। এদের কাছে অসহায় অবস্থা আমরা পড়ে আছি। মুসলিম জগতে যে প্রায় 150 কোটি 200 কোটি মানুষ একেবারেই কি বলবেন, গরু ছাগলের মতো হয়ে মনোবৃত্তি হয়ে গেছে, ভেড়ার পাল। একটা নেকড়ে বাঘ দেখলে 500 ভেড়া পালিয়ে যায়। তো ওই একই অবস্থা হয়ে গেছে, এবং এরা নিজেদের ভিতরে মারামারি করবে।